সুপ্রভাত। জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে বুধবার, মার্চ মাসের 5 তারিখ। এখন সময় সকাল 7:30। আমি বেরিয়ে পড়েছি আপনাদের আবার একটা সুন্দর মন্দির দর্শন করব বলে। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে নদিয়া জেলার বিরোহী গ্রাম। এই বিরোহী গ্রামে যেতে গেলে আপনাদের শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল অথবা গেদে লোকাল অথবা রানাঘাট লোকাল অথবা কৃষ্ণনগর লোকাল ধরে আপনাকে মদনপুর স্টেশনে যেতে হবে। মদনপুর স্টেশন থেকে 6 কিলোমিটার দূরে এই বিরোহী গ্রাম। এই বিরোহী গ্রামে আমি আপনাদের আজকে দর্শন করাবো 250 বছরের প্রাচীন শ্রী শ্রী মদন গোপাল মন্দির। এই মন্দিরের অনেক ইতিহাস আছে, সুন্দর গল্প কাহিনী আছে। দেখবেন আজকের ভিডিওতে আমি সব আপনাদের মন্দির দর্শন করাবো এবং সংক্ষেপে তার ইতিহাসও বলবো। চলুন তাহলে, আমি এখন বিধাননগর স্টেশনে যাচ্ছি। বিধাননগর স্টেশন থেকে শিয়ালদা থেকে মদনপুরগামী যে কোনো লোকালে উঠবো। এই মদনপুর যেতে গেলে শিয়ালদা থেকে সময় নেবে 1 ঘন্টা 19 মিনিট, আর মোটামুটি দূরত্ব হচ্ছে 52 কিলোমিটার, আর মাঝখানে 17টা স্টেশন থামবে। তাহলে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে বিধাননগর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। শিয়ালদা গেদে লোকাল বিধাননগরের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। যদি সিট ফাঁকা পাই তাহলে আমি উঠে যাবো এই ট্রেনে, আর নয়তো এর পরের ট্রেন রানাঘাট লোকালে উঠবো। জায়গা পেয়ে গেছি প্রত্যেকবারের মতো। আবার আপনাদের সঙ্গে কথা হবে আমার মদনপুর স্টেশনে নেবে। আমি 1 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। 1 নম্বর প্ল্যাটফর্মে নেবে যেদিকে রানাঘাট সেই দিকে আমাকে একদম এক্সট্রিম এন্ডে হাঁটতে হবে। হাঁটলেই দেখবেন যে একটা রেল গেট পড়ছে। রেল গেটের ডান দিকে আমাকে যেতে হবে টোটো বা অটো ধরার জন্য। বাঁ দিকে পড়বে স্টেশন, মদনপুর স্টেশন থেকে বাইরে বেরোনোর রাস্তা। আর এই দেখুন লেভেল ক্রসিং। লেভেল ক্রসিং এর ডান দিকে আমাকে যেতে হবে, ওখানে টোটো অটো দাঁড়িয়ে রয়েছে। বিরোহী যাবে? বিরোহী সামনে একদম। কি টোটো না অটো? এই লেভেল ক্রসিং থেকে ডান দিকে আমি হাঁটছি। হেঁটে হেঁটে একটু এগোতে হবে, এগোলে টোটো স্ট্যান্ড বলছে, টোটো বা অটো স্ট্যান্ড বিরোহী যাবার। ভাই এটা বিরোহীর অটো? বিরোহী যাবে? হ্যাঁ, বলছি কত নেবে এখান থেকে বিরোহী? ওখানে যে মদন গোপাল মন্দির ওইখানে নামাবে তো? রাস্তার উপরেই নামতে হবে। রাস্তার উপরেই তো, একদম রাস্তার উপরেই তো মন্দির। আচ্ছা, কতক্ষণ সময় নেবে? এখান থেকে 15 মিনিট। 15 মিনিট। আর কত টাকা? 15 টাকা। আচ্ছা, অটো স্ট্যান্ডটা কি এইখানেই বিরোহী যাবার? ওই যে সামনে সামনে এখান থেকে 1/2 কিলোমিটার। ও, এখন অটোটা হেঁটে যেতে হবে? এখান থেকে এতটা হেঁটে আসতে হবে। আচ্ছা আচ্ছা। স্টেশন থেকে 1/2 কিলোমিটার দূরে আপনাকে রেল গেট যেটা দেখালাম, রেল গেটের ডান দিকে একটু হাঁটতে হবে মোড় অব্দি। সেই মোড়টা হচ্ছে আধা কিলোমিটার। তারপরে টোটো বা অটো পেয়ে যাবেন বিরোহী যাবার, এই বিরোহী গ্রামে যাবার। তো আমি খুব ভাগ্যবান আজকে যে স্টেশন থেকে একটু হাঁটতেই একটা অটো দাঁড়িয়ে রয়েছে, মানে কেউ আগে থেকে বসে রয়েছে বুকিং। তো ওই অটোতে চড়ে গেলাম। দাদা বললো 15 মিনিট নেবে আর 15 টাকা ভাড়া, তাই তো? 15 মিনিট নেবে, 15 টাকা ভাড়া। চলুন তাহলে আপনাদের রাস্তা দেখাতে দেখাতে আমি মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। খুব প্রাচীন মন্দির, 250 বছরের প্রাচীন মন্দির। আপনাদের এই মন্দিরের ভিডিও দেখে দেখবেন আজকে খুব ভালো লাগবে। 2 মিনিট অপেক্ষা করার পর আমাদের অটো ছেড়ে দিল। স্টেশন থেকে একটু এগোলেই সামনে একটা মোড় আসবে। সেই মোড় থেকেই টোটো বা অটো পেয়ে যাবেন এই বিরোহী গ্রামে যাওয়ার জন্য। তার মানে স্টেশন থেকে জাস্ট 5 মিনিট, 5 মিনিটও নয়, 3-4 মিনিট হেঁটে আপনাকে মোড়টায় আসতে হবে। মোড়টা এলে আপনি টোটো বা অটো পেয়ে যাবেন। নদিয়া জেলার হরিণঘাটা থানার অন্তর্গত এবং শিয়ালদহ রানাঘাট রেলপথের মদনপুর স্টেশন থেকে প্রায় 6 কিলোমিটার দূরত্বে
অবস্থিত একটি প্রাচীন জনপদ বিরোহী। এখানে বর্তমানে মজে যাওয়া যমুনা নদীর তীরে মদন গোপালের এক সুদৃশ্য দালান মন্দির আছে। আপাতত দৃষ্টিতে অখ্যাত এই গ্রামটির সঙ্গে জড়িয়ে আছে একটা বৈশিষ্ট্য সমগ্র পশ্চিমবঙ্গে যার কোনো তুলনা নেই। এত সুন্দর রাস্তা, আর অটোতে যেতে খুব ভালো লাগছে, আর চারিধারে সবুজে সবুজ। এই গ্রামে গঞ্জে টোটো বা অটোতে যেতে কিন্তু আমার খুব ভালো লাগে। 15 মিনিট অটোতে আসার পর এক বিশাল বটবৃক্ষের সামনে ফাঁকা রাস্তায় আমাকে নামিয়ে দিল। সামনেই শ্রী মদন গোপালের মন্দির। এই প্রাচীন বটবৃক্ষ দেখলেই আমাদের মনে করিয়ে দিচ্ছে আমরা প্রায় 300 বছরের প্রাচীন এক মন্দিরের প্রাঙ্গণে চলে এসেছি। মন্দির প্রাঙ্গণ একদম খোলা, কোনো প্রাচীর বা প্রবেশদ্বার নেই। মন্দিরের চারিধার প্রাচীন বটবৃক্ষ দিয়ে ঘেরা। দূর থেকে দেখে মনে হচ্ছে মন্দির ও মন্দির সংলগ্ন নাট মন্দির উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত। মন্দিরের সামনে দিয়ে বহু পূর্বে যমুনা নদী বয়ে যেত। মন্দিরের সামনে সুন্দর বাঁধানো ঘাট। যমুনা নদী এখন মজা নদীতে পরিণত হয়ে গেছে। জনশ্রুতি, বহুকাল আগে এক অজ্ঞাতনামা বৈষ্ণব এই গ্রামের এক বটগাছের তলায় মদন গোপালের আরাধনা করতেন। ওই সাধক দেহত্যাগ করলে তার ভক্তগণ গ্রামে মদন গোপালের বিগ্রহ স্থাপন করেন এবং পরবর্তীকালে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় এই দালান মন্দিরটি নির্মিত হয়। কিন্তু এই মন্দিরের সম্পাদক শ্রী শান্তি সিনহা রায়ের মহাশয়ের মুখ দিয়ে মন্দিরের ইতিহাস একটু অন্যরকম শুনলাম, যা আপনাদের সংক্ষেপে শোনাচ্ছি। এই বিরোহী গ্রামের পাশে আর একটি গ্রাম আছে যার নাম হালদারপাড়া। সেখানে ঘোষ সম্প্রদায় মানুষের বাস ছিল। ওই ঘোষেদের মধ্যে যিনি সবথেকে অবস্থাপন্ন ছিলেন, তাদের কোনো সন্তান ছিল না। সন্তান পাওয়ার আশায় ওই ঘোষ দম্পতি চারিধারে ঘুরে ঘুরে পুজো অর্চনা করেও কোনো সন্তান লাভ করতে পারেননি। অবশেষে ওই দম্পতি স্থির করলেন তারা এই গ্রাম ছেড়ে বৃন্দাবন গিয়ে মহাপ্রভুর চরণতলে আশ্রয় নেবেন। একদিন রাতে স্বামী স্ত্রী দুইজনে এই গ্রাম ছেড়ে বেরিয়ে পড়লেন। তখন এই গ্রাম গভীর বনজঙ্গলে ঢাকা ছিল। গ্রামের যমুনা নদীর তীরে এক প্রাচীন চণ্ডী মন্দির ছিল, যেখানে ডাকাতদের বাস ছিল। ঘোষ দম্পতি ওই গভীর রাতে যখন এই বিরোহী গ্রামের চণ্ডী মন্দিরের পাশ দিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখন এক সদ্যজাত শিশুর কান্না আওয়াজ শুনতে পান। কান্নার আওয়াজ শুনে একটু এগিয়ে দেখতে পান এক সদ্যজাত শিশু মন্দিরের সিঁড়িতে শুয়ে কাঁদছে। নিঃসন্তান ঘোষ দম্পতির মন ওই শিশুকে ছেড়ে যেতে পারল না। ওনারা ঠিক করলেন ওই শিশুকে নিয়ে আবার নিজেদের বাড়িতে ফিরে যাবে। সেই মতো ফিরে গিয়ে ওই শিশুকে মানুষ করতে লাগলেন ও নাম দিলেন গোপাল। গোপাল যত বড় হতে লাগলো, তত আশেপাশে মানুষ তার দুষ্টুমিতে বিরক্ত হতে লাগলো। রোজ পাশের গ্রামে গরু চড়াতে গিয়ে গরুদের ছেড়ে গাছে গাছে চড়ে বেড়াতো। একদিন গোপাল যখন গরু নিয়ে ভোগপাড়ায় গিয়ে ফসলের মাঝে গরুদের ছেড়ে দিয়েছে, পাড়ার লোকেরা তখন ওকে ঘিরে ধরেছে মারবে বলে। ঠিক সেই সময় ও দৌড়ে গিয়ে একটা নিম গাছের মধ্যে ঢুকে গেল। তখন গ্রামের মানুষেরা গোপালকে আর খুঁজে পেল না। যখন সবাই গোপালকে না পেয়ে বাড়ি চলে গেল, তখন গোপাল নিম গাছ থেকে বেরিয়ে বাড়ির দিকে চলে গেল। ঠিক সেই রাতে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশে দেখেন ভগবান কৃষ্ণ তাকে বলছেন, যমুনা নদীর তীর দিয়ে আমি ভেসে যাব, আমাকে নিয়ে তুই একটা মন্দির প্রতিষ্ঠা করে ওই গ্রামে রাখিস। রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নে যে যমুনা নদীর তীরে যে স্থানটি দেখেছিলেন, ঠিক সেই জায়গায় পরের দিন তার লোক লস্কর পাঠান ও তারা দেখেন সত্যি সত্যি একটা কাঁঠাল গাছের বিরাট গুড়ি ভেসে আসছে। মহারাজা কৃষ্ণচন্দ্রের আদেশে ওই দালান মন্দির নির্মাণ করে সেই ভেসে আসা কাঠ দিয়ে গোপালের মূর্তি বানিয়ে প্রতিষ্ঠা করা হয়। আর ঠিক সেই দিন থেকে গ্রামের ঘোষ দম্পতির গোপালও বিলীন হয়ে গেল, আর তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। মূল মন্দির উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত। মূল মন্দিরে প্রবেশের দুই পাশে অপূর্ব দুটি তুলসী মঞ্চ, যার তলায় প্রদীপ রাখার সুন্দর ব্যবস্থা।
তুলসী মঞ্চের পাশে বহু প্রাচীন পাথরের মন্দিরের ভিত্তিবেদির অংশ ও একটি হনুমানের মূর্তি খোদাই করা পাথরের খণ্ড। সব দর্শনার্থীরা মূল গর্ভগৃহে যাওয়ার আগে এখানে তাদের ভক্তি নিবেদন করে যাচ্ছেন। এই মদন গোপালের নিত্য সেবার জন্য রাজা কৃষ্ণচন্দ্র সেই সময় 150 বিঘা জমি দান করেছিলেন। সে জমির খুবই সামান্য অংশ এখন মন্দির কর্তৃপক্ষের হাতে আছে। ছয় ধাপ শ্বেতপাথরের সিঁড়ি পেরিয়ে প্রথমে পড়বে মন্দিরের সুসজ্জিত দালান। পুরো মন্দিরের মেঝ শ্বেতপাথর দিয়ে মোড়া। মূল গর্ভগৃহের প্রবেশের আগে মধ্যখিলানের উপরে শ্বেতপাথরের ফলকে মন্দিরের প্রতিষ্ঠাতার নাম ও তারিখ লেখা আছে। গর্ভগৃহের সামনে চারিধার দিয়ে ঘেরা দালান। গর্ভগৃহে শ্বেতপাথরের বেদির উপর সুসজ্জিত কাঠের সিংহাসনে কাঁঠাল কাঠে নির্মিত বংশীধারী মদন গোপাল ও নিম কাঠের রাধিকার মূর্তি অধিষ্ঠিত। এছাড়া বলরাম, রেবতী ও জগন্নাথের কাঠের তৈরি মূর্তি ও একটি ছোট বিষ্ণু মূর্তি অধিষ্ঠিত। হঠাৎ এক রাতে মন্দিরের পূজারী স্বপ্নে দেখলেন মদন গোপাল তাকে যেন বলছেন, অনেক দিন বৃন্দাবন ছেড়ে এসেছি, রাধিকা বিরহে দিন কাটছে। যমুনা নদীতে একটা নিম কাঠ ভেসে আসছে, সেই কাঠে রাধিকা মূর্তি তৈরি করে আমার মন্দিরে প্রতিষ্ঠা করো। কয়েকদিনের মধ্যেই সত্যি সত্যি যমুনা নদীর তীরে এক খণ্ড নিমকাঠ ভেসে এলো। এই সংবাদ রাজা কৃষ্ণচন্দ্র জানতে পেরে তিনি শিল্পী ডেকে ওই কাঠ দিয়ে রাধিকা মূর্তি তৈরি করিয়ে মন্দিরে মদন গোপালের পাশে প্রতিষ্ঠা করে দিলেন। সেই থেকে এই গ্রামের নাম হয়ে গেল বিরহী। নদিয়া জেলার মধ্যে 12টি বিগ্রহ রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। তার মধ্যে বিরহীর মদন গোপাল ও বলরাম ওই 12টি বিগ্রহের অন্যতম। একবার মন্দিরটা প্রদক্ষিণ করে নিই, তারপর আপনাদের আবার চারিপাশটা ঘুরে দেখাবো। এর সাথে চণ্ডী মন্দির আছে, ওটা দেখাবো, আর দোল মঞ্চটা দেখাবো। এই মন্দিরের সবথেকে মহত্ব হলো নিঃসন্তান দম্পতিরা এই মন্দিরে এসে মানত করলে দেখা যায় তাদের মনস্কামনা পূরণ হয়। তাই ভাইফোঁটার দিন অনেক নিঃসন্তান দম্পতি এই মন্দিরে এসে মন্দিরের দেওয়ালে ফোঁটা দিয়ে তাদের সন্তান পাওয়ার মনস্কামনা জানান। মন্দির প্রাঙ্গণে প্রচুর দিদিভাইদের ভিড় হয়ে গেল, কেননা পাশেই একটা স্কুল আছে। সেই স্কুলে ওনাদের সন্তানদের আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই জন্য পরীক্ষা দিতে গেছে, আর মায়েরা চলে এসেছে এই মন্দির দর্শন করতে। তো আমি ভেবেছিলাম ফাঁকা ফাঁকা মন্দির, একা হয়ে যাব, কিন্তু এখন দেখছি অনেক মায়েরা দিদিভাইরা এসেছেন এই মন্দিরে তাদের সন্তানদের শুভ কামনা করার জন্য। চলুন আপনাদের এখানকার দোল মঞ্চ আর যে চণ্ডী মন্দির এই দুটো দেখাই, কেননা আপনাদের যে ইতিহাস শোনালাম তার সঙ্গে কিন্তু দোল মঞ্চ আর চণ্ডী মন্দিরের সম্পর্ক আছে। তো এই দুটো মন্দির আপনাদের দেখাই, চলুন। দোল পূর্ণিমার দিন মদন গোপালের বিগ্রহ রাধিকার সাথে এই দোল মন্দিরে নিয়ে আসা হয় ও গ্রামের মানুষের সাথে ধুমধাম করে দোল উৎসব পালিত হয়। অপূর্ব এই দোল মন্দির, মাত্র 2 পা হেঁটে শ্রী মদন গোপাল মন্দির থেকে আমি চলে এলাম দোল মন্দিরে। এই দোল পূর্ণিমার দিন রাধাকৃষ্ণ বিগ্রহকে এই দোল মন্দিরে আনা হবে এবং দোল উৎসব পালন করা হবে। আশেপাশে গ্রামের সব মানুষেরা চলে আসবে দোল পূর্ণিমার দিন দোল উৎসব পালন করার জন্য রাধাকৃষ্ণের সাথে। দোল মন্দির দর্শন হয়ে গেল, এবার চলুন প্রাচীন সেই চণ্ডী মন্দির আপনাদের দর্শন করাবো। মূল মন্দির, এই মূল মন্দিরের পাশ দিয়ে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, দেখুন। আপনাদের জন্য কোথায় কোথায় চলে যাচ্ছি, কিন্তু প্রাচীন প্রাচীন মন্দির দেখানোর জন্য। শরীর সুস্থ থাকলে কিন্তু আমি পশ্চিমবঙ্গের আপনাদের মোটামুটি সব প্রাচীন মন্দিরগুলো
যেগুলো অন্যতম নামকরা মন্দিরগুলো কিন্তু আপনাদের দর্শন করানোর চেষ্টা করব, শুধু শরীরটা যেন ভালো থাকে আমার। এই সেই প্রাচীন মন্দির, সেই 400 থেকে 500 বছরের প্রাচীন মন্দির। দিদি ভাই, একটু মন্দির দর্শন করতে পারবো? একটু দর্শন করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, জুতো খুলবো নিশ্চয়ই, জুতো ছাড়া কখনো যাবে না। আমি পাশেই এক দিদিভাইকে জিজ্ঞেস করলাম মন্দিরের প্রবেশদ্বার বন্ধ আছে, একটু আমি কি দর্শন করতে পারবো? উনি বললেন যে হ্যাঁ যান, গিয়ে প্রবেশদ্বার খুলে আপনি দর্শন করুন। অতি প্রাচীন এই মন্দির দেখুন। চণ্ডী মন্দিরের প্রবেশদ্বার খুলেই দর্শন পেলাম বেদির উপরে শিলাখণ্ড, যাতে মা চণ্ডীর বিগ্রহ খোদাই করা আছে। এই মন্দিরেই ডাকাতদের আস্তানা ছিল বহু বছর আগে। ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার পূর্বে মা চণ্ডীর আরাধনা করে বেরোতো। এই মন্দিরেই ঘোষ দম্পতি সেই শিশু সন্তানকে পেয়েছিলেন, যার নাম গোপাল রাখা হয়েছিল। মন্দিরের প্রাচীনত্ব এখনো দেখতে পাওয়া যায় অনেক অংশে। মন্দির যাতে পুরো ভেঙে না পড়ে, তাই সিমেন্টের পিলার করে ছাদ ঢালাই করা হয়েছে। আমরা আবার চলে এলাম শ্রী মদন গোপাল মন্দিরে। মূল মন্দিরের এক কোণায় ভোগ রন্ধনশালা। আচ্ছা, আপনি তো এখানকার পুরোহিত মহাশয়। হ্যাঁ হ্যাঁ তো আপনি এখানকার পুরোহিত প্লাস এখানকার ভোগ রন্ধন সবকিছু করেন। হ্যাঁ। আচ্ছা, আপনি এই মন্দিরের একটু সময়সূচি এবং কি কি এখানে অনুষ্ঠান হয় সেটা যদি আপনি আমার দর্শকদের জানান, তাহলে দূর দূরান্ত থেকে আমার দর্শকরা এই মন্দির দর্শন করতে আসবেন, তাদের পক্ষে খুব সুবিধা হবে। হ্যাঁ অবশ্যই, সকাল 4:30টার সময় মন্দিরের দরজা খোলা হয়, 5টার সময় মঙ্গল আরতি হয়, 8:30টার সময় বাদ্যভোগ দেওয়া হয়, আবার 12টার থেকে 12:30টার মধ্যে মধ্যাহ্ন ভোগ হয়, আরতি হয়, কীর্তন হয়, আবার 6টার থেকে সন্ধ্যাবেলা কীর্তন শুরু হয়, 6:30, 7:30, 7টাও হয়ে যায় কোনো কোনো দিন, এখন গরম পড়ে গেছে। 7টার সময় আরতি হবে, সন্ধ্যা আরতি, আবার 8টার সময় মন্দিরে দরজা বন্ধ। মানে ঠাকুর শয়নে চলে যায়। হ্যাঁ, 8টার মধ্যে শয়নে চলে যায়। আর যদি ধরুন আমার কেউ দর্শকরা দুপুরবেলা দূর দূরান্ত থেকে এসে তো বাইরে হোটেলে খাবেন না, না, তো ঠাকুরের প্রসাদ খাবে, হ্যাঁ। তো তার জন্য কমিটিকে একদিন আগে থেকে জানালে প্রসাদের ব্যবস্থা হবে তো? একদিন আগে থাকতে জানালেও হবে, দিনের দিন সকালবেলা ফোন নাম্বারে ফোন করে দিলেও যে এসে প্রসাদ পাবে। আচ্ছা, প্রসাদ বলতে এখানে তো বসে দেওয়া হয়? প্রসাদের দেওয়া হয় না, যদি কেউ ফোন করে দেয় তাহলে বসে প্রসাদের ব্যবস্থা থাকে, কিন্তু যদি না আসে হাতে অবশ্যই যেমন যেমন নিত্যকার ভোগ হবে তেমন প্রসাদ তাকে দেওয়া হবে। তার মানে কেউ কেউ গিয়ে খালি হাতে অভোগ ফিরবে না। খালি হাতে ফিরবে না, ঠিক আর আছে। যদি কেউ দূর থেকে আসে তাকে একটু বেশি পরিমাণেই প্রসাদ দেওয়া হয়। আচ্ছা, সেই প্রসাদের কোনো নির্ধারিত মূল্য আছে? যদি খুব বেশি প্রসাদ হয় তখন মূল্য হয়, হ্যাঁ। কিন্তু নর্মাল প্রসাদ হলে মূল্য হয় না। মানে যার যা সামর্থ্য অনুযায়ী যেটা দেবেন। হ্যাঁ, কিন্তু মন্দিরে আসলে তো বাক্সে মন্দির হ্যাঁ, সে তো নিশ্চয়ই। তাদের বলতে হবে না, তারা এমনিই দেবেন। আচ্ছা, কেননা এইসব মঠ মন্দির আশ্রম সব দানের ওপরই চলে। অবশ্যই অবশ্যই, আচ্ছা, সবই গোবিন্দ কি। হ্যাঁ। আর আপনার মোটামুটি কি কি মেন উৎসব এই মন্দিরে? মেন উৎসব হয় ভাইফোঁটার বড় উৎসব হয়, মেলা হয়, তারপরে দোল উৎসব হয়। এই দোলের এই যে বিগ্রহ নিয়ে যাওয়া হয় দোল মন্দিরে, ভোরবেলা বিশাল অনুষ্ঠান হয় দোলে। তারপর ভাইফোঁটার মেলা হয়, তারপরে রাধা অষ্টমী হয়, জন্মাষ্টমীতে খুব বড় অনুষ্ঠান হয় জন্মাষ্টমীতে। আর 12 মাস ভোগ লেগেই রয়েছে, সপ্তাহে 2-3টে করে অনুষ্ঠান ছোটখাটো হয়।
আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার চ্যানেলের মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক তাদের আমি অনুরোধ করব আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখবেন, আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগবে। আর যদি সত্যি ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে। বেল আইকনটা টেপার পরে কিন্তু একটা অল অপশান আসবে, সেই অল প্রেস অপশানে আপনারা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের নোটিফিকেশন চলে যাবে। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আমি আসবো আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জাহ্নবী ছোটনের মাধ্যমে।